Hola, what is this? তো জাভি আলোনসো has been sacked। আর এই খবরটা এতক্ষণ সবাই জেনে গেছে। তো সে কি জন্য স্যাক হইলো এবং আমাদের পরবর্তী ম্যানেজার সে এই টিমে কি কি এফোর্ট আনবে বা কি কি পরিবর্তন আনতে পারে সেটা নিয়ে আজকে বিষয়ে কথা বলবো আমরা। জাভি আলোনসোর এই স্যাক হওয়াটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। হ্যাঁ, হয়তো সে একদম একটা ব্যাড ম্যানেজার ছিল, টিমের কোনো ইমপ্রুভমেন্ট ছিল না, টিমের কোনো আইডেন্টিটি ছিল না। আমরা সেই আঞ্চলিক আমলের খেলাটাই খেলতেছিলাম বারবার। কিন্তু তারপর এভাবে স্যাক হওয়াটা, জাভি আলোনসোর পুরো সিজন না হয়ে মাত্র 34টা ম্যাচ পরে স্যাক হওয়া, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং এই কনফ্লিক্টের শুরুটা হয় কোথা থেকে, যে এখন কিছু কিছু রিপোর্ট অনুসারে এই কনফ্লিক্টের শুরুটা হয় লুকা মদ্রিচকে ঘিরে। যখন লুকা মদ্রিচ কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তখন সবাই ভাবছে লুকা মদ্রিচ ছেড়ে চলে গেছে, কারণ তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, রিয়াল মাদ্রিদ আর রিনিউ করতে যাচ্ছে না সেই হিসাবে। কিন্তু এখন রিপোর্ট আসতেছে যে জাভি আলোনসো আর রিয়াল মাদ্রিদ কেউই চায় না যে লুকা মদ্রিচ আর কন্টিনিউ করুক মাদ্রিদে। তো এইটা নিয়ে কিছু কিছু সিনিয়র প্লেয়ার যেরকম জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র একদম খুশি ছিল না। এখান থেকে আসলে জাভি আলোনসোর সাথে প্লেয়ারদের যে দূরত্বটা, এটার সূত্রপাত। আর এরপরে সে ক্লাব ওয়ার্ল্ড কাপ, সেখানে সেখানে জাভি আলোনসো এবং ভিনির ভিতর যে দূরত্বটা সৃষ্টি হয় সেটা শুরু হয় পিএসজির ম্যাচের আগে থেকে, যেখানে এমবাপে এমবাপে থেকে ফিরতেছিল। আর সেখানে জাভি আলোনসো চাচ্ছিল যে এমবাপেকে খেলানো হবে, ভিনিসিয়াসকে সাব করানো হবে, ভিনিসিয়াস মানে বেঞ্চে থাকবে। সেখান থেকে কিন্তু ভিনিসিয়াস সেই ম্যাচটি স্টার্ট করে, কারণ কি সেখানে ট্রেন্ট ইনজুরিতে পড়ে গেছিল। তো সেখান থেকে আসলে জাভি আলোনসো ভিনিসিয়াসের ভিতর দূরত্ব সৃষ্টি হয়। আর তারপরে থেকে তো দিনে দিনে আমাদের যে প্লেয়াররা ছিল তারা জাভি আলোনসোর ট্যাকটিক্সের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না। তারা খুবই অ্যানয়েড ছিল, জাভি আলোনসো কোনো ডে অফ দেয় না ঠিক মতো। তারা যেরকম আনচেলত্তি নাম হলে ট্রেনিং শেষে চলে যেত ইফজিয়াতে, ছুটি কাটায় চলে আসতো, সেরকমটা কোনো হচ্ছিল না। জাভি আলোনসো অনেক বেশি ইন্টারফেয়ার করতেছিল তাদের এইসব ম্যাটারে। আর জাভি আলোনসো ট্রেনিং এ খুব ইনভলভ হচ্ছিল। আর তার যে লং যে ভিডিও অ্যানালাইজ সেশন গুলো ছিল সেগুলোর প্লেয়াররা খুবই বিরক্ত ছিল। এই প্লেয়াররা কারা, বিশেষ করে ভিনিসিয়াস, ফেদে ভালভার্দে এবং বেলিংহাম, তারা তিনজনে খুবই অসন্তুষ্ট ছিল। ইভেন রিপোর্টটা এমনও বেরিয়েছে যে ট্রেনিং এ কিছু কিছু প্লেয়ার একদম লাস্ট মিনিটে ট্রেনিং এ অ্যাটেন্ড হইতো, তারা তাদের ট্রেনিং ডিলটা সম্পূর্ণ করে সরাসরি আবার চলে যাইতো। সেখানে তো কোচের সাথে কোনো কথা বলা, ট্যাকটিক্স নিয়ে বা কোচের একটা ফিলোসফি ফলো করা, সেরকমটা কিছুই করতো না তারা। সাবিতে তাদের ট্রেনিংটায় প্রেসিং ডিলটা করাবে বা ট্যাকটিক্যাল জিনিসগুলো আলোচনা করবে, সেরকম ভাবে কোনো বড় প্লেয়ারই থাকতো না। তো এরকম হইলে সেই প্লেয়ারের কোচের, সেই টিমের কোচের কি অবস্থা হয় সেটা তো বুঝতেই পারতেছেন। আর শুরু তারপর থেকে বোর্ডের সাথে যে দূরত্বটা হয় কোথা থেকে, কারণ জাভি আলোনসো শুরু থেকে চাচ্ছিল একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার, আর সেটা ছিল জুয়েল মেন্ডি। কিন্তু বোর্ড বারবার তাকে না করে দেয়, কারণ বোর্ড মনে করে যে আমাদের যেসব প্লেয়ার আছে তারা এনাফ। কিন্তু তারা তো মোটেও এনাফ না। কারণ যে টিমটা আঞ্চলিক কিছু করে যাইতে পারে নাই, যে আঞ্চলিক লাস্ট সিজনের আগে পর্যন্ত ইউসিএল জিতাই গেছে, সেই আঞ্চলিক পরের সিজনে কোনো ওয়ে খুঁজতে পারে না এই টিমে যে এই টিমটা কি করবে। এখানে জাভি আলোনসো কি করতে পারতো সেটা বুঝতেই পারতেছেন। আর তারপরে টিমের অবস্থা এরকম হয়, এভাবে আস্তে আস্তে বোর্ডের সাথে প্লেয়ারদের সাথে জাভি আলোনসোর দূরত্বটা আস্তে আস্তে বাড়তেই থাকে। এটা বাড়তে বাড়তে এত পর্যায়ে, খারাপ পর্যায়ে চলে যায় যে আস্তে আস্তে প্লেয়াররা খুব তাদের সাথে একদম সরাসরি তারা বলছে তারা অখুশি ছিল তার ট্রেনিং মেথড নিয়ে, বিশেষ করে ভিনিসিয়াস, ভালভার্দে এবং জুড বেলিংহাম। এসব প্লেয়ার খুবই খুবই অখুশি ছিল এসব নিয়ে। তো তারপর কোনো কথা ছিল না, কারণ জাভি আলোনসো রেজাল্ট বের করতে পারছিল। শুধুমাত্র প্রথমত পিএসজি ম্যাচ বাদে আমরা সবগুলো ম্যাচে রেজাল্ট ভালো মতো বের করতে পারছিলাম। ইভেন যখন আমরা 10 জন হয়ে গেছিলাম সেই ম্যাচগুলোতে আমরা ভালো মতো রেজাল্ট বের করতে পারছিলাম। তারপরে শুরু হয় নতুন সিজন লা লিগা, সেখানে আমরা প্রথম 10টা ম্যাচ জিতে একদম পুরো লিগটাকে পুরো দফা রফা করে ছেড়ে দিয়েছিলাম। সেখানে জাভি আলোনসোর রেকর্ড ছিল পুরো অনবদ্য, সেটা আপনি ইউসিএল বলেন, আহ, লা লিগা বলেন, সবখানে। কিন্তু তারপরে প্রথম সেটব্যাকটা আসে কোথায়, অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচে। সেখানে আমরা 5-2 গোলে হারি, খুব বিস্তৃত ভাবে হারি। জাভি আলোনসোর আন্ডারে প্রথম একটা বড় লস পিএসজির পরে, সেটা জাভি আলোনসো ফুল সিজন ছিল না, মাত্র সে সবে আসছিল। তারপর থেকে যখন আমরা পুরো সিজনটা শুরু করে 10টা ম্যাচ পরে যখন আমরা মাদ্রিদ ডার্বিতে গেলাম, সেখানে আমরা 5-2 গোলে বিধ্বস্ত হইলাম। সেই জিনিসটা আসলে বোর্ডও ভালো মতো নেয় নাই। আর তারপর থেকে আবার কয়েকটা ম্যাচ জিতি, আমরা এল ক্লাসিকো জিতি। কিন্তু এল ক্লাসিকো জেতার পরে যেন টিম একদম পুরো খেয়ে হারিয়ে ফেলে। লিভারপুলের সাথে হারলাম, তারপর পরপর 3টা ড্র, তারপর অলিম্পিক লিগের সাথে জিতলাম, আর আবার ড্র, আবার জয়, আবার হার, এরকম করে চলতে থাকলো আমাদের। লাস্ট যখন আমরা সেল্টা ভিগোর সাথে আমরা ওই ম্যাচ ড্র করলাম বার্নাব্যুতে, সেই ম্যাচটা আসলে একদম খুবই বাজে। আমাদের প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল না যে তারা কোচের কোনো ট্যাকটিক্স ফলো করার জন্য রেডি। মানে তারা চাচ্ছিল যে আমাদের কোচটা স্যাক হোক। আর আমি বলবো রিয়াল মাদ্রিদের কথা, যে রিয়াল মাদ্রিদ যখন আমরা জানতো যে জাভি আলোনসো খুব ট্যাকটিক্যাল ম্যানেজার, সে খুব সিস্টেমেটিক ম্যানেজার, তাহলে সে যখন রিয়াল মাদ্রিদ এরকম সিস্টেমেটিক কোনো ওয়ে সে অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে জাভি আলোনসো কেন সাইন করানো হয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ হিসাবে? এটা বোর্ডের কাছে আমার প্রশ্ন। তারপর প্লেয়ারদের সাথে সবচেয়ে বড় দ্বন্দ্বটা হয় ভিনিসিয়াসের সাথে। ইভেন ভিনিসিয়াস যখন
ডিএসকে যখন এর সাথে সাব করা হয়, তাহলে সাবটা একটু কন্ট্রোভার্সিয়ালি ছিল, কারণ আমিও যদি বলছি যে সাবটা হয়তো ওই সময় করা ঠিক ছিল না, কারণ প্রিন্সেস খুব দারুণ ফর্মে ছিল ওই ম্যাচে, দারুণ খেলতেছিল। তারপর জাবেল সাব করে, কিন্তু সাব করার সময় আমি তখন এটাও বলছিলাম যে আপনি, আপনার কোচ আপনাকে সাব করতেই পারে, কিন্তু ইউ ক্যান নট আর্গু উইথ ইউর কোচ, কোচ যা বলবে তাই। সেই জিনিসটা তারপর থেকে ভিনিসিয়াসের সাথে বোর্ডের যে দ্বন্দ্বটা, এবং বোর্ড এমন একটা পর্যায়ে এমনটা বলে দিয়েছিল যে না, আমার প্লেয়ারদের উপর এত কমান্ডিং হওয়া যাবে না। তাহলে বোর্ডে যখন একটা কোচকে ভাবে কোণঠাসা করে করে ফেলে যে না, আমার এই প্লেয়ারকে এরকম ভাবে করা যাবে না, ওকে সাব করা যাবে না, হি ইজ আনডিস্ট্রিবিউটেড, ইভেন হি ইজ পারফর্মিং অর নট, তাহলে তখন একটা কোচের আসলে হাত পা একদম বেঁধে ফেলা হয় বোর্ড থেকে। তারপর থেকে আসলে প্লেয়ারদের সাথে কোচের যে দূরত্বটা সৃষ্টি হয়, তখন আসলে টিমটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগে ছিল কারা, এক ভাগে ছিল যারা কোচের ট্যাকটিক্স বা এসব ট্রেনিং মেথড বা এসব ভিডিও অ্যানালাইসিস নিয়ে এসব নিয়ে সন্তুষ্ট ছিল না। এই প্লেয়ারদের মধ্যে ছিল অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র, ফেদে ভালভার্দে, বেলিংহাম, এই তিনটা প্লেয়ারের নাম সবার আগে উঠে আসতেছে। আর একটা দল ছিল কারা, এমবাপে, শোয়ামেনি, আর্দা গুলার, এডার মিলিটাও, এরা ছিল থিবো করতো, এরা ছিল জাবির পক্ষে, কারণ জাবির মেথডটা ওদের পছন্দ ছিল যে না, আমাদের কি করতে হবে এটা আমাদের ফলো করবো। তো এইভাবে চলতে থাকতে একটা সময়, কিন্তু কিন্তু জাবি যে তার ড্রেসিং রুমটা লুজ করে ফেলছে, সেটা জাবি আলonso ঠিকই তখন টের পেয়ে গেছিল। আর এল ক্লাসিকো জয়ের পরে লাস্ট দুইটা মাস আমরা এতটা বাজে খেলছি, ইভেন তারপর আমরা 5টা পর জয় নিলাম লাস্ট আবার এল ক্লাসিকো হারার আগে, কিন্তু সেই জয়গুলো আসলে কনভিন্সিং ছিল না। অবশ্যই রিয়াল মাদ্রিদের সাথে আমরা কমান্ডিং একটা ওয়েতে জিতছিলাম, কিন্তু তারপর সেই জয়গুলো কনভিন্সিং ছিল না। আমাদের ডিফেন্সে ফল্ট ছিলই, আমাদের মিডফিল্ডে ছিল, আর ইনজুরি ক্রাইসিস তো ছিলই। জাবি আলোনসোর আন্ডারে মোটমাট আমাদের 30টা বেশি ইনজুরি প্লেয়ারদের, সেম প্লেয়ার বারবার একই ইনজুরি, অনেক ডিফেন্ডার মিসিং, মিডফিল্ডিং মিসিং, ইভেন এমবাপে ইনজুরি, এমবাপে ইনজুরির কারণে খেলতে হয়েছে অনেক ম্যাচে, কারণ আর কোনো প্লেয়ার পারফর্ম করতেছিল না। জাবি আলোনসোর এখানে কি দোষ ছিল, আমার আসলে এই জিনিসটা মাথায় ঢোকে না। এখন অনেকে বলবে যে জাবি আলোনসো অনেক কিছু প্রমিস করছিল যে জাবি বল আসবে, অমুক তমুক হবে তমুক। আরে ভাই, সেই সেই তার যে ট্যাকটিক্স সেটা অ্যাপ্লাই করবে কিভাবে? এখানে সে বায়ার লেভারকুসেনের মতো টিম নিয়ে পুরো জার্মানি কভার করে আসছে, সে যদি এখানে এসে তার প্লেয়াররা তার কথা না শোনে, তার কমান্ডটা ফলো না করে, তার ট্যাকটিক্স ফলো না করে, বোর্ড থেকে তাকে প্রেশার করে যে না, আমাকে এই প্লেয়ারকে এভাবে প্রেশার দেওয়া যাবে না, তাহলে সেই প্লেয়ারের, সেই কোচের কোনো অথরিটি থাকে না তার ড্রেসিং রুমের ভিতর। সেটাই হচ্ছে জাবি আলোনসোর ক্ষেত্রে। আর জাবি আলোনসো সেটা আস্তে আস্তে ভালো মতো টের পেয়েছে, তার হাতটা বেঁধে ফেলা হচ্ছিল। সেই প্লেয়ারের উপর কোনো কমান্ড রাখতে পারবে না, তাকে তার যে সাইনিংটা প্রয়োজন সেটা সাইনিংটা দিতে পারবে না। তাহলে এত টাকা দিয়ে রিয়াল মাদ্রিদ কি করবে? তাকে একটা সাইনিং না দিতে পারে, তাহলে এত টাকা দিয়ে এত টাকা ইনকাম করে লাভ কি রিয়াল মাদ্রিদের? যাবে আসলে খুব করে যাচ্ছিল জুবিন মেন্ডিকে কিনা হোক, কিন্তু ক্লাব গেল মাস্তানতোনের পক্ষে, আর কিনলো মাস্তানতোনকে, জুবিন মেন্ডিকে না কিনে। কিন্তু জুবিন মেন্ডির মতো একটা মিডফিল্ড আমাদের টিমের দরকার ছিল, তারপর ক্লাব সেটা ইগনোর করছে। আর লাস্ট যখন আমরা সুপার কোপা খেলতে গেলাম, আর তারপরে একদম আমাদের ড্রেসিং রুম লিগস যে এই ম্যাচ হারলে যাবে যাবে স্যাক হবে, অমুক ম্যাচ হারলে যাবে স্যাক হয়ে যাবে, প্লেয়ারের সাথে তার সম্পর্ক ভালো হচ্ছে না, ওর সাথে তো সম্পর্ক ভালো না, এইসব যখন লিগস একটা কোচের বিরুদ্ধে বের হতে তালে থাকে, তখন সেই কোচের আসলে মোরালিটি ডাউন হয়ে যায়। যেমনটা হয়েছিল জিদানের ক্ষেত্রে, যখন সে পরের বার কোচ করতে আসছিল, জিদান একদম সংবাদ সম্মেলনে বলে দিছিল যে প্রতি ম্যাচটা পরে আমাকে শুনতে হয় যে এই ম্যাচ না জিতলে জিদান স্যাক হবে, ওই ম্যাচ না জিতলে জিদান স্যাক হবে। তাহলে এরকম কনস্ট্যান্ট প্রেশারে তো একটা কোচ কোনোদিন ট্রেনিং করাতে পারে না, সেটা জাভি আলোনসোও পারে না। ইভেন জিদান যদি না পারে, দ্য গ্রেট জিদান যদি না পারে, তাহলে জাভি আলোনসো পারার কোনো কথাই ছিল না সেখানে। এটা একদম একটা স্বাভাবিক বিষয় ছিল। তারপর এরকম বহুত ম্যাচে গেছে যেখানে জাভি আলোনসো বলছে প্রেস করো, কিন্তু প্লেয়াররা সাথে তার দিকে তাকায় প্রেস করে না, উল্টো দিকে চলে যায়। মানে কোচের সাথে সরাসরি ম্যাচের ভিতর ডিসপিউট করে যে না, আমি প্রেস করবো না, তুমি যা বলার বলো, আমি প্রেস করবো না। তাহলে এরকম হইলে, তাহলে এই কোচকে আমাদের আনার মানেটা কি ছিল? তাকে শুধু অপমান করা, তার লেগেসিটাকে নষ্ট করার চেষ্টা করা, এছাড়া তো আর কিছু আমি দেখতেছি না, কোনো ওয়ে দেখতেছি না আমি এইটা সাইনিং করার কোনো কারণ দেখতেছি না আমি। এখন জাভি আলোনসো একটা ট্যাকটিক্যাল ম্যানেজার, সে তার ট্যাকটিক্সে তার থ্রাইভ করার কথা, সেখানে আমাদের প্লেয়াররা তার ট্যাকটিক্স ফলো করবে না, প্রেস করবে না। জাভি আলোনসো একটা প্রেস ওরিয়েন্টেড কোচ। সে অবশ্যই সে 5 ম্যান ব্যাকলাইনে খেলে, সেখানে 3টা সেন্টার ব্যাক থাকে, দুইটা দুইটা উইং ব্যাক থাকে, আর সেখানে সে তার সিস্টেমটা পুরো বদলে ফেলাইতে হলো। সে জাভি আলোনসোর বদলে হয়ে গেল, সে আনচেলত্তি 2.0 হয়ে গেল। তাহলে সে তার কিভাবে তার আইডেন্টিটিটা রাখবে, বা তার আইডেন্টিটি, তার যে ফিলোসফিটা, সে কিভাবে তার পিছে ফলো করবে, সেটা জাভি আলোনসো করতে পারে নাই। তারপর এই সিজন আমরা যেগুলো সাইনিং করাইছি, সে সে ঠিক মতো সাইন করতে পারে না, একমাত্র আলভার ক্যারাস বাদে। এটা আপনি মাস্তান তনয় বলেন, ডিন হুজেন বলেন, আর ট্রেন্টি বলেন, কেউই সেভাবে সাইন করতে পারে না, সবাই ইনজুরিগ্রস্ত, সবাই ইনজুরির কারণে ফর্ম ড্রপ, ফর্মের ডিপ, ভিনিসিয়াসের ফর্ম নাই, রদ্রিগোর ফর্ম ছিল না, রদ্রিগো একদম গোল্ড আউটে যাচ্ছিল, 32টা ম্যাচ পরে সে গোল পাইলো সিটির বিপক্ষে। সব মিলে জাভি আলোনসোর একদম তার সাথে অবস্থা হয়েছিল, সে যে একটা ট্যাকটিক সাজাবে, সেখানে প্লেয়ার কথা শুনতেছে না, তারপর তার সেসব প্লেয়ার সে, তারপর তার প্লেয়ারের ইনজুরিতে, তাহলে সে কিভাবে এই টিম নিয়ে পারফরমেন্স বের করবে, বা এই টিম নিয়ে সে আগায় যাবে? কোনোভাবে এটা সম্ভব হচ্ছিল না কোনোভাবেই। অন্যদিকে আসলে আমাদের যখন সুপার কোপা খেলতে গেলাম, এটা একদম
ম্যাচে একটা রিপোর্ট বেড়ে গেছিল যে সুপার কাপ হারলে পরে জাভি আলোনসো হ্যাক হয়ে যাবে। সুপার কাপে যখন আমরা মাদ্রিদ ডার্বিটা জিতলাম, তারপর থেকে অনেক রিপোর্ট বেড়েছিল না জাভি আলোনসোর জব ইজ সেফ, জাভি আলোনসো হ্যাক হবে না। কিন্তু তার একদম কফিনের শেষ পে একটা ঢুকলো কিনা, একদম সুপার কাপ ফাইনালে যে আমরা হারলাম, সেখান থেকে রিপোর্ট অনুযায়ী সবাই বোর্ডের সবাই কনভিন্স হইলেও ফ্লোরেন্তো পেরেজ মোটেও কনভিন্স ছিল না যে না এরকম খেললে আমাদের হবে না। ফ্লোরেন্তো পেরেজ তার মাইন্ড মেড আপ করে নিয়েছিল যে না এই ম্যাচ হারলে পরে জাভি আলোনসো স্যাক হবে। অন্যদিকে আমাদের প্লেয়ারদের কথা যদি আসি, খেতে পারে লাস্ট কয়েক ম্যাচ দুর্দান্ত ছিল, কিন্তু তারপরও সিজন ধরে তার ফর্মের ডিপ, সেদিন নিজেকে হারায় করতেছিল, ইভেন ভিনিসিয়াসও সেরকম। তো সব মিলে একদম হজবল অবস্থা হয়েছিল, টিমের সাথে তার দূরত্বটা এত সৃষ্টি হয়েছিল যে না পারছিল সে টিমের কাউকে কিছু বলতে, না পারছিল বোর্ডের কাছে বলতে, মানে সে পুরো লেফট অ্যালোন হয়ে গেছিল। রিপোর্ট অনুযায়ী যখন জাভি আলোনসো গাডাপনা দিতে বলছিল ম্যাচের পরে বার্সেলোনা প্লেয়ারদের, সেখানে এমবাপে বলে যে না, আর সেখানে কোচ একদিকে দাঁড়ায় আছে, সেখানে এমবাপের কাছে সবাই চলে আসলো। এমবাপে যখন বলছে সবাই, তখন এমবাপের কাছে সবাই চলে আসলো। কোচ ওখানে দাঁড়ায় আছে, কোচ বলছে গাডা বোনা দিতে, এদিকে এমবাপে বলছে চলে আসো, এমবাপে কাছে চলে আসলো। তাহলে বুঝতে যে একটা প্লেয়ারে, একটা ক্লাবের যখন কোচের থেকে প্লেয়ার বড় হয়ে যায়, ক্লাব থেকে প্লেয়াররা বড় হয়ে যায়, সেই ক্লাবের কোনো কোচ সেটা সার্টেন করতে পারবে না। আর তারপর দেখা যায় শকিং নিউজটা আসে কালকে রাতে, জাভি আলোনসো মিউচুয়াল এগ্রিমেন্টে স্যাক হয়ে ক্লাব ছাড়লো। আর পরে পরে একটা রিপোর্ট আসলো জাভি আলোনসো নিজে থেকে ক্লাব ছাড়ে না, সে স্যাক হয়েছে। সব মিলে একদম হজবরল অবস্থা টিমের। আর জাভি আলোনসো একদম সেকেন্ড হয়েছে কি, যখন যখন আমরা সৌদি আরব থেকে আসতেছিলাম, তখনই জোসে অ্যাঙ্গেল সানচেস যে আছে, সে জাভি আলোনসোকে জানায় যে আমাদের হয়তো এই প্রজেক্ট কন্টিনিউ না করাই ভালো, তো আমরা তোমাকে স্যাক করতে চাচ্ছি বা এরকম মিউচুয়াল এগ্রিমেন্ট করতে চাচ্ছি। তারপর সেটা এগ্রি করে। আর যেমন এটাও বলে যে ক্লাবে কোচের থেকে বা ক্লাবের থেকে প্লেয়ারদের এত পাওয়ার দেওয়া হয়, তাহলে কোনো কোচ এসে এই টিমকে কোচ করাইতে পারবে না, আর কেউ সাফল্য নিয়ে যেতে পারবে না। এটা ছিল জাভি আলোনসোর লাস্ট ওয়ার্ড টুয়ার্ডস টিম ম্যানেজমেন্ট। তো এটাই আসলে দেখার বিষয় হবে যে আর শেষ পর্যন্ত এটা হলো জাভি আলোনসো যে চাকরি ছাড়লো। আর জাভি আলোনসোকে কোন ঠাসা করে ফেলা হয়েছিল। ওসে না ছিল তার ড্রেসিং রুম কমান্ড, না বোর্ড তার কথা শুনতেছিল। ইভেন বোর্ড থেকে একটা এটা বলেছিল, ভিনিসিয়াস তোমার উপর যদি আমাকে চুজ করতে হয়, তাহলে আমরা অবশ্যই ভিনিসিয়াসকে চুজ করবো। আর ভিনিসিয়াস বারবার এটা থ্রেটেন করতেছিল যে বোর্ডকে, জাভি আলোনসো যদি কোচ থাকে তাহলে আমি রিনিউ করবো না। আর সেটাই হয়েছে শেষ পর্যন্ত। ভিনিসিয়াস জিতে গেছে, আমাদের প্লেয়াররা যারা ডিসপিউট করতেছিল তারা জিতে গেছে, জাভি আলোনসো হেরে গেছে। আমরা এজ এ মাদ্রিদিস্তা আমরা হেরে গেছি, কারণ জাভি আলোনসো কোনোভাবে স্যাক করা আমার এটা মোটেও পছন্দ হচ্ছে না। কারণ 34টা ম্যাচে 24টা জয়, 6টা হার, মাত্র 2টা ড্র। তো এইখানে মোটেও একটা খারাপ অ্যাচিভমেন্ট না। ইভেন সেন্স ফিলিকেও সেম, যখন ফার্স্ট 34টা ম্যাচ সেম একদম ছিল সবকিছু, তারও 24টা জয় ছিল, 6টা লুজ ছিল। কিন্তু হেন্সি ফিলিক আর আমাদের প্লেয়ারদের তফাৎ কি, পার্সোনাল প্লেয়ার হেন্সি ফিলিককে ওরশিপ করে, মানে ওরকে একদম মূর্তি বানায় পারলে পূজা করতো ওর। ইভেন যখন ওরা চেলসির সাথে হারলো ম্যাচটা, তখন রাফিনা তাকে বলতেছিল উইল ইমপ্রুভ, উইল ডু বেটার। আর আমাদের কোনো প্লেয়ারকে বলতে দেখছেন জাবিকে যে না আমরা এই ম্যাচ হারছি, এই ম্যাচে খারাপ খেলছে, আমরা তোমার কথা শুনে চলবো, তোমার মতো করে চলবে, এমন বলছে কেউ? কেউ বলে নাই। কারণ এই প্লেয়াররা নিজেরা এত ইগো বড় হয়ে গেছে, যেটা ক্লাব থেকে নিজেদের বড় মনে করা শুরু করছে। এখন মাদ্রাসা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আজকে ভিনিসিয়াসকে বা জুড বেলিংহামকে যেভাবে প্যাম্পার করা হচ্ছে, বোর্ডের থেকে যেভাবে ব্যাক করা হচ্ছে, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো কি দোষ করছিল? তারও তো সেই সব কন্ট্যাক্ট ইস্যু ছিল, সেও তো কন্ট্যাক্টের একটু স্যালারি বাড়ানোর ডিমান্ড করছিল। সেখান থেকে ফ্লোরেন্তো পেরেজ না করলো, সেখান থেকে পেরেজের সাথে রাগারাগি করে সে ক্লাবটা ছাড়লো। তাহলে তখন কি ফ্লোরেন্তো পেরেজ একটু ছাড় দিতে পারতো না? তারপর রোনালদো স্যালারিটাকে ইমপ্রুভ করতে পারতো না? আজকে যেভাবে ভিনিকে প্যাম্পার করা আছে, আজকে তো ভিনি থেকে কি রোনালদো কম ইম্পর্টেন্ট ছিল, নাকি রোনালদো টিমের জন্য কিছু করছিল না? রোনালদো টিমের যদি এত কিছু করার পরে যদি সে এইভাবে চলে যেতে পারে, তাহলে ভিনিকে কেন এত প্যাম্পার করা হয় আজকে? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি চাই। আরেকবার চিন্তা করো, যদি রোনালদো থাকতো, তাহলে কি আমাদের এই রাফ ফেস্টটা যেটা গেছে 18 থেকে 21-22 পর্যন্ত, এটাকে আমাদের দেখা লাগতো? আজকে তো আজকে হয়তো আমাদের নামের পেছনে 15টা না, আরো 2-3টা ইউসিএল বেশি থাকতো, আরো কয়েকটা লা লিগা বেশি থাকতো, রোনালদোর নামের পেছনে আরো আরো কয়েকটা ব্যালন ড'র থাকতো। সবচেয়ে বড় কথা, রোনালদোকে আমরা ব্যাক করি নাই, কিন্তু আজকে ভিনিসিয়াসকে ঠিকই সেভাবে ব্যাক করতেছি। আর রোনালদো চলে যাওয়ার পর টিমের যে কি অবস্থা সেটা আমরা সবাই জানি, কিন্তু ভিনিসিয়াস গেলে সেটা কি হবে? আমার তো মনে হয় না। আজকে ভিনিসিয়াসকে আমরা যেভাবে ব্যাক করছি, এরকম ব্যাকিংটা যদি আমরা রোনালদোকে দিতাম, বা এই ইম্পর্টেন্সটা যদি আমরা রোনালদোকে দিতাম, তাহলে আজকে আমাদের রিয়াল মাদ্রিদের সিনারিওটা একদম ডিফারেন্ট হইতো। এসব ছোট ছোট যেসব ইগোয়ালা পোলাপান আসছে টিমে, এরা বুঝছে যে টিমের ভ্যালুটা কি, এরা ভালো মতো শিখতে পারতো আরো কিছু। কারণ এখন টিমে কোনো সিনিয়র প্লেয়ার নাই কারো বাদে, আর সবাই যাদের মতো সবাই মাতব্বর হয়ে গেছে, সবাই বড় প্লেয়ার হয়ে গেছে, এরা সব টিমের থেকে বড় হয়ে গেছে। আর এখন আমাদের ম্যানেজমেন্টটা যেরকম হচ্ছে যে তারা কোচের কথা শুনে না, তারা প্লেয়ারদের নিয়ে চলে, তার বা কোচের মন মতো করতে হবে না, তাদের মন মতো করতে হবে কোচকে। তাহলে এই সেই দিনটা বেশি দূর নাই যে দিনে মানুষ আমাদের বলবে ম্যানচেস্টার ইউনাইটেড 2.0, সেই দিনটা বেশি দিন দূরে নাই। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড যে কাজটা করতেছে, তারা কোচের কমান্ড ফলো করে না, তারা তাদের নিজের মতো প্লেয়ারদের আনে,
সেখানে তারা নিজেদের মন মর্জি চালায় কোচের উপর। সেখানে হয়েছে 90% ম্যানেজমেন্ট, 10% কোচ হয়ে যায় সেখানে। সে ক্লাব কোনোভাবে উন্নতি করতে পারে না, যেটা আর জ্বলন্ত উদাহরণ ম্যানচেস্টার ইউনাইটেড। তা আমাদের টিমও সেই ম্যানচেস্টার ইউনাইটেড 2.0 হইতে যাচ্ছে খুব জলদি, যদি এরকম চলতে থাকে। আর পেরে তার শেষ সময় সেরকম একটা বাজে ডিসিশন বা এরকম এই কাজগুলো করা আসলে আমার খুব ডিক্টেটরশিপ হয়ে যাচ্ছে। সেই প্লেয়ারদের অতিমাত্রা একদম পাওয়ার দিয়ে ফেলতেছে। সেখানে কোচ এসব কিছু করতে পারে না, কোচের কোনো কমান্ড তারা ফলো করবে না, তো তারা কোনো নতুন সিস্টেম অ্যাডাপ্ট করবে না। আর এই জিনিসটা চলতে থাকলে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার 2.0 হইতে বেশি দিন সময় লাগবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। I wish Mr. Xabi Alonso all the very best. It wasn't meant to be end like this, but it is what it is. And you will be a very good coach, and you will be one of the historic coach. We wish you all the very best, Xabi Alonso. আর এখন আসছে আমাদের নতুন কোচ আলভারো আরবেলোয়া। সে আমাদের ক্যাস্টিয়া কোচ ছিল, ক্যাস্টিয়া 200 ম্যাচ 151টা উইন। তার অ্যাচিভমেন্টের ভিতরে রিয়াল মাদ্রিদ আন্ডার 19 যে টিমটা আছে তাকে ট্রেবল জিতাইছিল। ট্রেবল বলতে লিগ, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ, এটা তার বড় অ্যাচিভমেন্ট। এবং সে কোচিং কার শুরু থেকে রিয়াল মাদ্রিদ জুভেনিল বলেন, আন্ডার 19 বলেন, ক্যাস্টিয়া বলেন, সেখানে কোচিং করাচ্ছে। আর তার কোচিং ফিলোসফিটা কি? গিগেন প্রেসিং। এখন গিগেন প্রেসিং যদি করাতে হয়, এখানে যেখানে যাবে আলোনসো তার প্রেসিং স্টাইলটা ইমপ্রুভ করতে পারে না, সেখানে কি এবেলা আরবেলাকে সেই ইম্পর্টেন্সটা দেবে? যেখানে জাবেকে তারা দিল না। জাবে তো বলছে সে প্রেস করতে পারে, গিগেন প্রেসিং তো আরো হার্ড। পুরো টিম মিলে বলের সঙ্গে আঁকড়ায় ধরতে হয়, মানে একদম অপোনেন্টকে সাফোকেট করে ফেলতে হবে, তাকে বলে গিগেন প্রেসিং। তাহলে যখন আমরা জাবে আলোনসো সিম্পল কাউন্টার প্রেস করতে পারলাম না, তার প্রেসিংটা আমরা ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারলাম না, তাহলে কি জন্য এখানে আমাদের প্লেয়াররা আরবেলোয়ার স্ট্র্যাটেজি ফলো করবে? এরকম কোনো ওয়ে দেখছি না। কারণ সেই তো যে লাউ সেই কদু হয়ে গেল এখানে। আর আলভারো আরবেলোয়াকে বলা হয় ক্লপ 2.0, কারণ সে ক্লপের সিস্টেমেটিক্স ফলো করে। এখন ক্লপের সিস্টেম তো হাই প্রেসিং, পুরো টিম মিলে কম্পাক্ট ভাবে প্রেসিং করতে হয়। আর সেখানে আমাদের প্লেয়াররা তো প্রেসিং করতে চায় না। তাহলে এখানে তো তাহলে আরবেলোয়ার ট্যাকটিক্স কাজ করার কথা না, এটা করবেও না। কারণ এই টিমের প্লেয়াররা চায় হেলে দুলে কাজ করতে। টিমের মান সম্মান চলে যায়, যাক টিমের রেজাল্ট খারাপ আসুক আসুক, ওদের স্যালারি আসতেছে, ওরা ওদের রিকোটা মেনটেন করতেছে, এটাই হয়ে আসতেছে, আর এটা হয়ে যাবে। ইভেন চাচ্ছিলাম কোলপকে আমরা চাচ্ছি, ইভেন যে সব কিছু ক্যান্ডিডেট আমাদের ম্যানেজার হিসেবে উঠে আসতেছে নাম, তার ভিতরে ছিল কোলপ, এনজো মারেস্কা। এখন কোলপ আজকে বলে এসেছে যে জাবেলসের মতো ম্যানেজার যে লাস্ট জার্মানিতে 2 বছর করে ককার করে গেছে, সে যখন 6 মাসের ভিতরে রিয়াল মাদ্রিদ থেকে বেরিয়ে যায়, তাহলে রিয়াল মাদ্রিদের ভিতরে কোনো কিছু ঠিক নাই। তাহলে বুঝছেন কোলাপ আসতেছে না, মারেস্কাকে আনবেন, মারেস্কাও তো একটা ডিমান্ডিং কোচ, তাকে মন মতো প্লেয়ার দিতে হবে। আপনারা তো একটা সাইনিং দিতে পারেন না জাবি আলোনসোকে, তাহলে মারেস্কাকে আনলে তো আপনারা কি করবেন? আর জিদান তো মোটেও আসতেছে না, কারণ জিদান 26-এর পরে ফ্রান্স ন্যাশনাল টিমের দায়িত্ব নেবে, তো ভুলে যান। তো মোটামুটি সব মিলে আমাদের প্লেয়ার জিতে গেছে, জাবি আলোনসো হেরে গেছে, আর বোর্ডটা জিতে গেছে, বোর্ডের ইগো স্যাটিসফাইড হয়েছে। এখন রিয়াল মাদ্রিদ অন্য কোচের সাথে একবার বললে ভাববে, জাবি আলোনসোর সাথে যখন এই কাজটা হয়েছে, প্লেয়ারদের কথা শুনতেছে না, প্লেয়ারদের ইগো অনেক বড়, প্লেয়ারদের থেকে ম্যানেজার থেকে প্লেয়াররা বড় হয়ে গেছে, তো সেখানে অন্য একটা কোচের আগে বারবার করে ভাববে। আর তারপর হচ্ছে সেকিং টেনে আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন, আপনাদের এতে খুশি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাকে ফলো করতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক ফলো করতে পারেন। আর সাথে কিন্তু ওসমান বিয়ন্ডের রিস্তবু সাইনিং অফ, আলা মাদ্রিদ, নাদামাস।